আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। বিশ্বব্যাপী প্রতি 10 জন ব্যক্তির মাঝে একজন ব্যক্তি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে দীর্ঘমেয়াদী কিডনিজনিত জটিলতায় ভোগে এবং বাংলাদেশেও ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তির পাশাপাশি কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির ঝুঁকি যেন উদ্বেগজনক হারে বাড়ছে। প্রিয় দর্শক, সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই যে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রাথমিক অবস্থায় তেমন কোনো লক্ষণ কিংবা উপসর্গ প্রকাশ পায় না। ঠিক এই কারণেই এটাকে বলা হয়ে থাকে নীরব ঘাতক। তবে আপনি কি করে বুঝবেন আপনি কিডনিজনিত কোনো জটিলতায় ভুগছেন কিনা, কখন সতর্ক হবেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনিজনিত জটিলতার সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বা কি? আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাকিবুজ্জামান আরিফিন, যিনি নেফ্রোলজি বিভাগে রয়েছেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করবো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার বিষয়টি নিয়ে আলোচনা করবার। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, রমজান মাস চলছে এবং প্রত্যেকটি ব্যক্তি রোজা রাখছে এবং আপনাদের দুজনকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। একটি বিষয় জানতে চাই যে এই যে এত ব্যক্তি কিডনি রোগে ভুগছে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিডনি রোগীদের বর্তমান প্রেক্ষাপটটা কীরকম? আসলে কিডনি রোগের যেটা আপনি বলছিলেন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। 2010 সালে যেখানে 16% মানুষ কিডনি রোগে ভুগত, এই 2024 সালে সেটা বেড়েও হয়েছে 23% আর কি। অর্থাৎ আগে যদি আমি তখন বলতাম যে 2 কোটি মানুষ কোনো না রোগে কিডনি রোগে ভুগে, আর এখন আমাদের বলতে হচ্ছে প্রায় 3 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগে। এর প্রধান কারণ হচ্ছে আমরা জানি যে ডায়াবেটিস সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপের সংখ্যাও ঠিক একই ধারায় বেড়ে যাচ্ছে এবং কিডনি রোগের প্রধান 3টি কারণ। তার একটি হচ্ছে নেফ্রাইটিস, যেটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, আর ডায়াবেটিস ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, হাইপারটেনশনও দ্রুত গতিতেই বেড়ে যাচ্ছে। এর ফলে কিডনি রোগের সংখ্যা এত বেড়ে যাচ্ছে। এবং স্যার, এই যে পরিস্থিতিটি, আমরা তো আসলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। মানে আমরা কেন বলছি এটাকে নীরব ঘাতক? এটা কি আসলেই কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না? দুর্ভাগ্যবশত আমরা সবাই এ সম্বন্ধে জানতে চেষ্টা করি না। আমরা সবসময় বলে থাকি যে আপনার বয়স যখন 40 বছরের উপরে হবে এবং আপনার কোনো অসুখ থাকুক বা না থাকুক, সেজন্য আপনি আপনার চেক আপটা করে নেবেন। সেই চেক আপের মধ্যে 3টা চেক আপ আমরা বলে থাকি। একটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার কত, 120/80 কিনা, এবং আপনার রক্তে কোনো গ্লুকোজের বেশি আছে কিনা। আচ্ছা, এইটা যদি ইউরিন টেস্ট করে আপনি ধরতে পারবেন প্রস্রাবে অ্যালবুমিন যাচ্ছে কিনা, সুগার যাচ্ছে কিনা, রক্ত যাচ্ছে কিনা। তো এগুলো তো কোনো সিমটম হয় না আর কি। 60% মানুষ জানেই না যে তার ডায়াবেটিস আছে। আচ্ছা, ঠিক তেমনি 45 to 50% লোকও জানে যে তার উচ্চ রক্তচাপ আছে। একদম একদম। তো যখন এই রোগীগুলো কিডনি ড্যামেজ হয়ে 85% পুরোপুরি নষ্ট হয়ে যায়, তখনই রোগীদের সিমটম হয় এবং সেই সিমটমটাও কিন্তু অন্য ওষুধের সঙ্গে কনফিউশন হতে পারে। তার যেমন বমি বমি ভাব হয়, অন্য সময় বমি হতে পারে, মাথা ব্যথা হয়, মাথা ঘুরে এবং রক্ত স্বল্পতা খুব বেশি হয়ে যায়। আচ্ছা, হঠাৎ করে অ্যানিমিক হয়ে গিয়েছে। হঠাৎ করে অ্যানিমিয়া হয়ে যায়, কিন্তু অ্যানিমিয়ার তো বহু কারণ আছে, সেজন্য সেটা কনফিউশনে পড়ে যায় একদম। এবং এই জন্যই আমরা বলি যে আপনার কোনো সিমটম থাকুক বা না থাকুক, আপনি এই 3টা খুব সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতিটা যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি এই রোগীর যে প্রাইমারি ইয়েতে যেটা হচ্ছে, যেটা কোনো সিমটম নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট নেন, আধুনিক ট্রিটমেন্ট নেন যেটা বেরিয়েছে,
তাহলে কিন্তু আপনার কিডনি আর প্রোগ্রেস করবে না, আপনি খুব ভালো জীবনযাপন করতে পারবেন। নিঃসন্দেহে খুবই চমৎকারভাবে বলেছেন। একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, কিডনি রোগে তো বিভিন্ন ধরন রয়েছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি তো নিয়মিত রোগী দেখছেন, কোন রোগগুলোকে আসলে বেশি পেয়ে থাকেন? এখন স্যার যেটা বলতেছিলেন যে সারা বিশ্বের মতো বাংলাদেশে একই প্রায় অবস্থা। 3টা মেইন রোগ আসলে সারা বিশ্বকে এখন আক্রান্ত করে আছে। এর মধ্যে বাংলাদেশেও আপনার ডায়াবেটিস নাম্বার 1 এবং এখন নাম্বার 1-এ চলে আসছে। কিছুদিন আগেও যেটা নেফ্রাইটিসের প্রকোপ বাংলাদেশে অনেক বেশি ছিল। আর থার্ড হচ্ছে আপনার হাইপারটেনশন। আর এরপরে কিছু ইনফেকশাস ডিজিজ, কিছু কিছু ক্ষেত্রে জন্মগত কিছু জটিলতা, কিছু সিস্টিক কিডনি ডিজিজ, এগুলোই সবচেয়ে বেশি প্রকোপ। তো আমরা যেটা বলবো যে ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ হওয়া, হাইপারটেনশন থেকে যে কিডনি রোগ হওয়া এবং নেফ্রাইটিস, এই 3 ধরনের কিডনি রোগীর সংখ্যা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। আচ্ছা। এবং এই রোগীগুলো দেখা যায় যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে উনি জানেই না যে উনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এই ধরনের রোগে ভুগছেন। একদমই স্যার, এই প্রসঙ্গটা নিয়ে খুব চমৎকারভাবে বলেছেন যে আমরা এই জায়গাটাতে হয়তোবা সচেতন হতে পারছি না দেখেই রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে। স্যার, একটু জানবো যে রমজান মাস তো চলছে, আমরা প্রত্যেকে রোজা রাখতে চাই এবং রোজা রাখা প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি ফরজ কাজ। তো একটু জানবো যে আসলে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কারা রোজা রাখতে পারবে এবং কারা পারবে না, বিষয়টি নিয়ে অনেকেই শঙ্কিত থাকে, একটু আপনার মুখে জানবো বিষয়টি। এখন আপনি যদি ধরেন যে ডায়াবেটিস সে ভুগছে, এখন ডায়াবেটিসের আপনি জানেন যে বেশ 90% উপরেই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সে যদি ওষুধ ব্যবহার করে, ট্যাবলেট ব্যবহার করে, ডায়েট ঠিকমতো খেতে পারে এবং তার কিডনি ফাংশন যদি নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, তাহলে তার ডায়াবেটিস রোজা রাখার কোনো সমস্যা নাই। সমস্যা বাধে কখন? যখন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, ব্লাড সুগার খুব বেশি আছে বা অনেক কম আছে, বা ঠিকমতো ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনি যদি তাকে রোজা রাখতে বলেন, তাহলে রোজা রাখার সময় তাকে কতগুলো বিধিনিষেধ মেনে চলতে হবে আর কি। এই বিধিনিষেধের মধ্যে আপনি জানেন যে রোজায় মানুষরা এই ফাস্ট ফুডটা বেশি ব্যবহার করে, যেমন আমরা বাংলায় বলি বেগুনি, তারপরে পেঁয়াজু, এই জিলাপি, ভাজা পোড়া তৈলাক্ত অনেক বেশি খেয়ে থাকে, খেজুর, এগুলো তো একটা ডায়াবেটিসের রোগের জন্য খুব ভালো খাবার না, বরং এটা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা আচ্ছা। তো এক্ষেত্রে আপনি রোজা রাখার যদি কিডনি ফাংশন নর্মাল থাকে তাহলে অবশ্যই রোজা রাখতে পারবেন, কিন্তু কিছু বিধিনিষেধ তাকে মেনে চলতে হবে। যেমন আমি যেটা বলে থাকি যে আপনি আগে যেভাবে খাওয়া দাওয়া সকালে করতেন ব্রেকফাস্টে, সেইটা ইফতারিতে করেন। কোনো স্পেশাল জিনিস খাবেন না, ইফতারিতে ওইটা করবেন। আপনি দুপুরে যে খাবারটা খান সেটা রাতে খাবেন, আর রাতের যে খাবারটা খান সেটা শেষ রাতে সেহরিতে খান, তাহলে দেখবেন এটা আপনার নিয়ন্ত্রিত থাকবে। এবং আমরা বলি যে যেহেতু ইফতারির পরে আপনি বেশ কিছু বেশি খেয়ে থাকেন, সেইখানে ব্লাড সুগারটা যেরকম থাকে সেরকমই রাখবেন। আচ্ছা। কিন্তু শেষ রাতে সারাদিন যে আপনি কিছুই খাবেন না, সেখানে আপনি যদি ইনসুলিন নেন, ইনসুলিন কিন্তু 1/3 কমিয়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা। 1/3 যদি না কমান তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এবং রোজা হলেও আপনাকে কিন্তু ইফতারির পরে আমরা তো নামাজ পড়ে থাকি, বেতরের নামাজ পড়ি, কিন্তু তাছাড়া আপনাকে হাঁটার অভ্যাস করতে হবে। অন্তত 30 মিনিট হাঁটতে বা 20 মিনিট হাঁটার ব্যবস্থা করতে হবে এবং পানিটা প্রচুর পরিমাণে খেতে হবে। আপনি সারাদিনে যদি 2 লিটার পানি পান করেন, আপনি রোজা রাখলে কিন্তু 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। স্যার, এই জায়গাটাতে অনেকের একটা বড় প্রশ্ন থাকে যে আমরা আসলে পানিটা কোন সময় খাবো, ইফতারের টাইমে নাকি সাহারিতে, এবং কতটুকু পানি আমাদের দৈনন্দিন জীবনে খাওয়াটা জরুরি, সুস্থ মানুষের কতটুকু এবং কিডনিতে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কতটুকু? আপনি তো অনেক সময় পাচ্ছেন, সন্ধ্যা থেকে সেই ভোর পর্যন্ত অনেক সময় পাচ্ছেন, প্রায় 12 ঘন্টা পাচ্ছেন।
13 ঘন্টা। এই 13 ঘন্টা আপনি 2 লিটার পানি খেতে পারবেন না। 2 লিটার খাওয়াটা 2 লিটার মিনিমাম খেতে হবে। আমরা বলি যে আপনি 2.5 লিটার খান, যাতে আপনার ডিহাইড্রেশনটা না হয়। কিডনি ক্ষতি করে কোনটা? ডিহাইড্রেশন, রক্ত স্বল্পতা। আমরা জানি যে ডায়রিয়ার জন্য রক্ত স্বল্পতা হয়, তখন কিডনি ফেলিওর হয়, যেটাকে বলে তাৎক্ষণিক কিডনি বিকল। এই তাৎক্ষণিক কিডনি বিকল যাতে না হয়, সেই জন্যই আমরা বলি যে আপনি পানি পান করেন, ডিহাইড্রেশন হতে দেবেন না, তাহলে আপনি রোজা রাখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে কত ক্রিয়েটিন হলে আপনি রোজা রাখবেন, একদমই। কত ক্রিয়েটিন থাকলে এটা আপনার জন্য সেফ। এটা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরাবাঁধের নিয়ম আসে নাই। আচ্ছা। এবং যেটা খুবই সেফ সেটা যে আমরা তো আবার একটা স্টেজে ভাগ করি। এই স্টেজে ভাগ করার সমস্যা আছে, কারণ সাধারণ মানুষ তো স্টেজিং বুঝবে না। সে বলবে যদি কারো যদি আমরা যেটা বলি মহিলাদের 1.2 মিলিগ্রাম সিরাম ক্রিয়েটিনিন, পুরুষের 1.3 মিলিগ্রাম সিরাম ক্রিয়েটিনিন, সেটা হচ্ছে নর্মাল, স্বাভাবিক। আচ্ছা। তো এক্ষেত্রে তো আপনি রোজা রাখার কোনো সমস্যা নাই। এখন ওই 1.2 তো যদি 1.4 হয়ে যায়, আর 1.3 যদি 1.5 হয়ে যায়, সেখানে আপনাকে একটু নিয়ম মেনে চলতে হবে। আচ্ছা। এটা এই কিন্তু যে নিয়মগুলো মানার পরামর্শ দিয়ে থাকেন, আমি প্রত্যেকটা আপনার কাছে জানবো, কিন্তু একটু স্যারের কাছে আসি যে আমরা তো শুনছিলাম সেরাম ক্রিয়েটিনিন লেভেলের কথা, তার মানে কিডনির ফাংশন পরীক্ষা করার জন্য সেরাম ক্রিয়েটিনিন অন্যতম একটি মাধ্যম। কিন্তু একজন ব্যক্তির, স্যার যেমনটি বলছিল, দীর্ঘ সময় রোজা থেকে হঠাৎ করে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার কারণে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়ে যেতে পারে, কিডনি বিকল যেটাকে আমরা বলছি প্রাথমিকভাবে। এটি হয়েছে কিনা, মানে পরীক্ষা কোন কোন ধরনের করার পরামর্শ দেবেন এবং তাৎক্ষণিকভাবে কি ম্যানেজমেন্ট হতে পারে? কিডনি রোগকে আমরা যদি মানে বিকল হিসাবে ভাগ করি, তাহলে মেইন হচ্ছে আপনি যেটা একটা বললেন যে আকস্মিক কিডনি বিকল, এইটা আর একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা ধীর গতিতে পূর্ণাঙ্গভাবে কিডনি বিকল হয়ে যায়। এখন আকস্মিক কিডনি বিকল যেটা, সেক্ষেত্রে আপনার কিছু কিছু কারণ, যেমন আপনি যেটা বলতেছিলেন যে মেইন হচ্ছে ডিহাইড্রেশন। কোনো কারণে যদি শরীরে অত্যাধিক পানি শূন্যতা বা অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে এটা যেমন বাংলাদেশে খুব কমন হয়। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগ, যেটা এখন আমাদের দেশে খুব কমন, যেমন ব্যথানাশক ওষুধ, বিভিন্ন অল্টারনেটিভ মেডিসিন, কবিরাজি, হোমিওপ্যাথি, গাছগাছরা ওষুধ, হার্বাল ওষুধ। সাধারণ মানুষ কিন্তু এটাকে খুব বেশি পছন্দ করে, বিকজ এটা খুব অ্যাভেলেবল এবং দামে খুবই সস্তা, এবং মানুষ মনে করে যে এটা খেলে সে খুব ভালো হয়ে যাবে, এবং টেম্পোরারি হয়তো সে ভালো ফিল করে। ধরেন একজন একটু ব্যথা পেলো, হয়তো সে এটা টলারেট করতে পারতো, কিন্তু সে দোকানে যাচ্ছে, দোকানদার তাকে ওষুধ দিয়ে দিচ্ছে, যেহেতু বাংলাদেশে ওভার দ্য কাউন্টার ড্রাগ একেবারে অ্যাভেলেবল। বাস্তব চিত্র এটি আমাদের দেশের। রাইট। তখন মানুষ হচ্ছে আপনার এটা গ্রহণ করার পরে এরকম আকস্মিক কিডনি বিকলে আক্রান্ত হচ্ছে, এবং যেটা এখন মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে, বা আমরা গবেষণা করেও পেয়েছি যে অনেকে এটা বুঝতেই পারে না যে তার কিডনি যে এই ওষুধের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সে কিন্তু জানেও না। এইভাবে যখন বছরের পর বছর চলতেছে, তখন এক সময় সে পূর্ণাঙ্গ কিডনি ফেইলিওর নিয়ে মানুষের কাছে আসতেছে। তো আমরা যেটা আকস্মিক কিডনি বিকলের ক্ষেত্রে বলবো, যে এটার বাংলাদেশে সব ধরনের টেস্ট কিন্তু খুবই অ্যাভেলেবল। আচ্ছা। এবং কিডনি রোগের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা, যেমন আপনি অনেক রোগ ডায়াগনোসিস কিন্তু বেশ জটিল, আর কিডনি রোগ ডায়াগনোসিস কিন্তু খুবই সহজ। স্যার যেটা বলছেন, যেমন আপনি যদি একটা সিম্পল ইউরিন টেস্ট করেন, পোস্টআপ টেস্টের মাধ্যমে কিন্তু আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। একজন কিডনি বিশেষজ্ঞ খুব ভালোভাবে বুঝতে পারবে যে এই রোগী আসলে কিভাবে বা কোন ধরনের রোগে বুঝতেছেন। এরপরে যদি আপনি ব্লাড টেস্ট করেন, ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিন, ইলেকট্রোলাইটস, এখন বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই ধরনের টেস্ট কিন্তু অ্যাভেলেবল। এবং এটা সম্পূর্ণ এখন অটোমেটিক মেশিনে হয়, যার ফলে অনেকটাই নির্ভুল রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এবং আলট্রাসোনোগ্রামও আপনি জানেন যে সারা বাংলাদেশে অ্যাভেলেবল। আপনি যদি এই 3 ধরনের টেস্ট করেন, মোটামুটি আপনি 90% কিন্তু কাভার করে ফেললেন। প্লাস এর সাথে যদি আপনি চিন্তা করেন যে আপনার যে উপসর্গগুলো অ্যাকুট ক্ষেত্রে হয়, সাধারণত মানুষের প্রস্রাব কমে যেতে থাকে, শরীর ফুলে যেতে থাকে, বমি বমি ভাব আসে, চরম মাত্রায় আপনার দেখেন শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। তো সেসব ক্ষেত্রে আপনাকে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আর আকস্মিক কিডনি বিকলের সুবিধা হচ্ছে যে আপনি যত দ্রুত যাবেন, যত দ্রুত চিকিৎসায় আওতায় আসবেন, আপনি তত ভালো হয়ে যাবেন। এবং আকস্মিক কিডনি বিকলে একটা ভালো চিকিৎসা হচ্ছে যে ওষুধ বন্ধ করাই
একটা ভালো চিকিৎসা। আচ্ছা আচ্ছা বিকজ আপনি ওষুধ খেয়ে ওষুধের কারণেই আপনার শরীরে প্রতিক্রিয়া হচ্ছে। আমরা জানি যে মানুষ যে ওষুধগুলো খেয়ে থাকে ম্যাক্সিমাম ওষুধের এক্সক্রিয়েশন হয় রেনাল এক্সক্রিয়েশন। আচ্ছা দ্যাট মিনস কিডনি দিয়ে এটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়, যার ফলে কিডনি হাইলি ভাস্কুলার হয়, কিডনি কিন্তু সহজেই অ্যাফেক্ট হয়ে যায়। এখন অনেক ক্ষেত্রেই আমাদের ডাক্তাররাও মানে যারা হয়তো বিশেষজ্ঞ চিকিৎসকগণ নন তারা সিদ্ধান্ত নিতে ভুল করে, তারা একটার পরে দুইটা, দুইটার পরে তিনটা আরো ওষুধ দিচ্ছে। স্যার, এই যে ওষুধগুলো দিচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি, অনেক ক্ষেত্রে না বুঝিয়ে দিচ্ছি, এবং বেশিরভাগ রোগীরা যেটা করে ফার্মাসি থেকে ওষুধ নিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে কিডনিটার 12টা বাজিয়ে ফেলে এবং জটিলতার পরিমাণ বাড়ায়। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো স্যার, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হাসমত আলী। জি আমরা শুনছি আপনাকে। ঠিক আছে, জামালপুর থেকে বলছি। জামালপুর মাইনে বলুন কি সমস্যা। সমস্যা আমার বয়স হলো 60। জি 60 বছর বয়স, কি এমনি- সমস্যা হয়েছে? কিডনির সমস্যা তো আমি আসলে আগে বুঝতাম না। হুম হুম পরে হাঁটুর ব্যথার জন্য আমার আপনার দিছিল, আলট্রাসাউন্ড দিছিল। এটার জন্য যা টেস্টমেট করার পরে জি এখন বাম কিডনি আমার 0-0 আর ডান কিডনি আপনার 100/100। হুম 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 এটা রেনোগ্রাম করছে আর কি, রেনোগ্রাম আচ্ছা করাতে আপনার বাম কিডনি আপনার একবার 0-0, ডান কিডনি আপনার 100% ভালো আছে। কিন্তু আমি এই জিনিসটা বুঝি না। আমি ওই যে ছোটবেলা যেরকম পচরা পায়খানা করছি এখন আপনার ওই রকমই, কিন্তু ডাক্তার বলতেছে যে আপনার বাম কিডনি সম্পূর্ণ আপনার প্রস্রাবে ভরা। হুম হুম মানে বাম কিডনিতে আপনার প্রস্রাব যায় না, আচ্ছা ডান কিডনিতে প্রস্রাব যায়। স্যার আপনি কি কিছু প্রশ্ন করতে চান কিনা দর্শককে? আপনি একটা কিডনিতে কোনো ফাংশন নাই, আর একটা কিডনিতে পুরোপুরি ফাংশন আছে, এইটাই তো বলতে চাচ্ছেন? দর্শক আপনি শুনছেন? কিন্তু আমার প্রস্রাবে কোনো সমস্যা নাই। প্রস্তাবে ডাক্তার বলতেছে আপনার প্রস্রাবের সমস্যা। এখন জি, আপনার ইউরোলজি ডাক্তার দেখাইছি। স্যার এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দর্শক আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। তবে স্যার সময় হচ্ছে আমাদের একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বাংলাদেশের প্রথম স্বাস্থ্য বিজ্ঞান কলেজ স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুজন বিশেষ অতিথি। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে স্যার একজন দর্শক ফোন দিয়েছিলেন, তার 60 বছর বয়স এবং তিনি বলছিলেন তার একটি কিডনি একদমই অকেজো, কাজ করছে না এবং অন্য কিডনিটি সম্পূর্ণ সচল রয়েছে। একটি ভালো কিডনি নিয়ে উনি সুস্থভাবে জীবনযাপন করতে পারেন কিনা বিষয়টি নিয়ে উনি শঙ্কিত। আপনার পরামর্শ জানতে চাই। আমরা দেখেছি যে মানুষের বেঁচে থাকার জন্য দুটো সুস্থ কিডনি প্রয়োজন হয় না। কোনো মানুষের যদি একটা কিডনি নিয়ে সে জন্মগ্রহণও করে এবং 100% সে ডিটিপি রেনোগ্রাম করে পরীক্ষা করে পেয়েছে, অর্থাৎ তার সারা জীবনেও আর কোনো ক্ষতি হবে না, প্রোভাইডেড যদি সে অন্যান্য রোগে না ভুগে। সে অন্যান্য রোগে যদি ভুগে, হাই ব্লাড প্রেশার হয় বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস হয় বা নেফ্রাইটিস হয়, সেক্ষেত্রে তার তো একটা কিডনি থাকলেই কি আর দুই কিডনি থাকলেই কি এই রোগগুলো দুই কিডনিতে একসঙ্গে হয়ে যায়। আচ্ছা, সুতরাং তার একটা কিডনি থাকলে সে যতদিন বাঁচার, দু কিডনি থাকলে সে ততদিনই বাঁচবে। এখন এটা জীবন মরণ তো কেউ বলতে পারে না, মানুষ বলতে পারে না, তবে আপনি 100% অ্যাসিওর থাকতে পারেন যে আপনার কোনো অসুবিধা হবে না ভবিষ্যতে। আচ্ছা, তার মানে শঙ্কিত হবার কোনো কারণ নেই। কোনো যেহেতু কারণই একটা নেই। কিডনি সম্পূর্ণ ভালো রয়েছে, এটি নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। একেবারে 100%, এবং সেই জন্যই আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করে থাকি। আচ্ছা আচ্ছা, সেই জন্যই ডোনাররাও ভালো থাকে। আমরা কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে স্যার বিস্তারিত জানবো, কিন্তু স্যার একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে বিভিন্ন রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে বিশেষ করে কিডনি রোগগুলো হয়েছে কিনা, যেহেতু এটা নীরব ঘাতক, প্রাথমিক অবস্থায় ধরা পড়ছে না এবং এটি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে অন্য রোগ ডায়াগনোসিস করতে গিয়ে দেখা যায় এটা ধরা পড়ছে। কিন্তু আসলে এই যে ডায়াগনোসিস যে পদ্ধতিগুলো রয়েছে প্রত্যন্ত এলাকায়, আসলে কি অবস্থা, মানে প্রেক্ষাপটটি কিরকম? এটা আপনি অনেক ভালো একটা কোশ্চেন করেছেন। আসলে আমাদের তো ভালো থাকতে হলে পুরো দেশ নিয়ে চিন্তা করতে হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। এবং আমাদের দেশে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে এবং ডিসঅ্যাডভান্টেজ পপুলেশনের সংখ্যা অনেক বেশি।
আমি এর আগেও বলেছি যে কিন্তু সুবিধা হচ্ছে কিডনি রোগ ডায়াগনোসিস করা খুবই সহজ। সুতরাং আমরা যদি আমাদের সাধারণ মানুষের মধ্যে এটার অ্যাওয়ারনেস তুলে ধরতে পারি যে এই রোগটা যদি আগেই ডায়াগনোসিস করা যায় অর্থাৎ নির্ণয় করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। সুতরাং আমাদের এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। এখন অ্যাওয়ারনেস ক্রিয়েট আপনি কিভাবে করবেন, যেমন এই প্রোগ্রাম এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন হচ্ছে। সুতরাং আমাদের মাস মিডিয়াকে কাজে লাগাইতে হবে, মানুষকে এটা বোঝাতে হবে যে আপনার এই রোগ শুরুতে ধরতে পারলে আপনি এই ভয়াবহতা থেকে বেঁচে যাবেন। এবং আসার কথা যে আমাদের ইয়াং জেনারেশন এটা কিন্তু অনেকেই বুঝতেছেন, যেমন আমরা আমাদের চেম্বারে বা হসপিটালে অনেক ক্ষেত্রে পেয়ে থাকি, অনেকেই দেখি একদম ইয়াং মানুষ আসছেন, আমি বলি আপনি কেন আসছেন, তো বলে স্যার আসলে আমি আসছি আমার কিডনি পরীক্ষা করাইতে, আমার তো ডায়াবেটিস আছে, বা অনেকে বলে থাকেন আমার বাবার কিডনি রোগ ছিল, অনেকে বলেন আমার মায়ের ছিল, অনেকে বলে আমার হাইপারটেনশন আছে। সুতরাং বিশেষ করে কারো যদি ডায়াবেটিস থেকে থাকে, দেখেন ডায়াবেটিস টেস্ট করা এখন কত সহজ, আপনি একটা স্ট্রিপ দিয়ে সহজেই ডায়াগনোস, মাত্র 25 টাকা খরচ হবে। সুতরাং মানুষ কিন্তু এই ধরনের খরচ করছে, কিন্তু মানুষ বুঝতেছে না যে সে নিজেই তার কাছে সবচেয়ে ভ্যালুয়েবল। আচ্ছা, তাহলে এটা যদি আমরা বোঝাইতে পারি যে আপনি যদি সুস্থ থাকেন দেন আপনার কাছে সবকিছু সুন্দর। সুতরাং সে 25 টাকা খরচ করলে যদি বুঝতে পারেন তার ডায়াবেটিস আছে, এবং আপনি জানেন স্যার যেটা বললেন যে 90% হচ্ছে আপনার টাইপ 2 ডায়াবেটিস। সুতরাং এটা যদি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনার খাওয়া দাওয়া এটাকে চেঞ্জ করতে পারেন, আপনি কিন্তু এই ডায়াবেটিস শুরুতে এটাকে থামিয়ে দিতে পারেন, ইভেন এটাকে থামানো সম্ভব। এবং যেই ওষুধগুলা মেটফরমিন জাতীয় ওষুধ, এই ওষুধের দাম অত্যন্ত কম, এবং ইভেন এটা এখন আপনার গভর্নমেন্ট অনেক আপনার সাবসেন্টারগুলোতে অ্যাভেলেবল করে দিয়েছে। সুতরাং আপনি ডায়াবেটিসকে থামাতে পারলেন। এবং আমরা শুরুতেই বলেছি যে ডায়াবেটিস সারা বিশ্বের মতো বাংলাদেশেও এটা এখন নাম্বার 1 পজিশনে চলে যাচ্ছে। এবং আমরা কিডনি জটিলতা এই কারণে ডায়াবেটিস নিয়ে কথা বলছি, কারণ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসই কিডনি জটিলতার একমাত্র এবং অন্যতম কারণ। এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানবো, একটু স্যারের কাছে আসতে চাই। স্যার, দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা যারা ভুগছে তাদের ক্ষেত্রে আসলে অনেককে পরামর্শ দেওয়া হয়ে থাকে যে ট্রান্সপ্লান্ট করতে হবে, আবার অনেককে বলে থাকে যে ডায়ালাইসিস নিয়মিত করতে হবে, কারো ক্ষেত্রে সপ্তাহে একদিন, কারো ক্ষেত্রে মাসে একদিন। এগুলো আসলে কিভাবে নির্ধারণ করেন কার ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট প্রয়োজন এবং কার ক্ষেত্রে ডায়ালাইসিস? যদি আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলতে পারি বা কনফার্ম করা হয়ে গেছে, তো কনফার্ম করার পরে সেইটা তো সবসময় আমরা দেখি যে নর্মাল কিডনি ফাংশন থাকলে সেগুলোর আর ভবিষ্যৎ ভালো আর কি, কখন তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়। আবার যদি দেখি যে তার 50% কিডনি ড্যামেজ হয়ে গেছে, 50% ভালো আছে, এই যে 50% ভালো আছে তাতেও কিন্তু ক্রিয়েটিনিন বাড়বে না আর কি, নর্মালি থাকবে। যখন দেখি যে একটা রোগী যেহেতু তার কোনো সিমটম ছিল না, সেই জন্য সে এসে দেখলো যে আমরা দেখলাম যে তার ক্রিয়েটিনিন হয়ে গেছে 5 মিলিগ্রামের উপরে বা 4 থেকে 5-এর মধ্যে রয়েছে। এই 4 থেকে 5-এর মধ্যে যদি ক্রিয়েটিনিন থাকে আমরা কিন্তু বুঝতে পারি তার 80% কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন থেকেই আমাদেরকে বলতে হয় যে ভবিষ্যতে আমরা তাকে ডায়েটারি মডিফিকেশন করে থাকি, মানে কি কি খাবার খাবে, কি কি খাবার খাবে না। আমরা প্ল্যান প্রোটিনটার দিকে এখন ঝুঁকে যাচ্ছি। সারা পৃথিবীতেই প্ল্যান প্রোটিনটাকে বেস্ট প্রোটিন বলেছে অ্যাজ কম্পেয়ার টু অ্যানিম্যাল প্রোটিন। এখন গরু মাংস, খাসি মাংস এগুলো না খেয়ে এখন যদি প্ল্যান প্রোটিনে কিন্তু ভালো প্রোটিন এবং ভেরি গুড প্রোটিন, এই যদি আমরা যেটা মিক্সড আপ করে ভেজিটেবল করি, তরকারি তৈরি করি, মাছ মাংস খাবে না কিন্তু প্ল্যান প্রোটিন দিয়ে। অনেকে তো বোঝে না, আমাদের দেশের সাধারণ দর্শকরা প্ল্যান প্রোটিন সম্পর্কে বোঝে না, খাবারগুলো যদি একটু উল্লেখ করতে পারি আমরা। প্ল্যান প্রোটিন হতে আপনার যত ধরনের শাকসবজি আছে সব প্ল্যান প্রোটিন। আচ্ছা, যত ধরনের ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, পুঁই শাক থেকে শুরু করে ডাটা ধরনের টাইপের সব প্ল্যান প্রোটিন। সুতরাং এইগুলো যদি সে নিঃসন্দেহে খেতে পারে এবং এই নিঃসন্দেহে যদি খেতে পারে তাহলে দেখবেন যে তার যে কিডনি ফাংশনটা খুব কম খারাপ হচ্ছে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা অনেকটা স্টেবল থেকে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো এই স্টেবল থাকার পরও এক সময় আমরা তাদের বলি যে আপনার কিন্তু ভবিষ্যতে উইদিন 2 to 3 ইয়ার্সের মধ্যে হয় ডায়ালিসিস করতে হবে, নয় কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আমরা প্রথমেই বলি আপনি ট্রান্সপ্লান্ট করেন, আপনার ডায়ালিসিসে যাওয়ার প্রয়োজন নাই, ট্রান্সপ্লান্ট করেন এবং এই ট্রান্সপ্লান্টটা আপনি করবেন আপনার নিজের আত্মীয় স্বজনের মধ্যে। আমরা জানি যে 2024 সালে যে অর্গান অ্যাক্ট লটা সরকার তৈরি করে দিয়েছে, তাতে একটা বিশাল ডোনার তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা বাবা মা ভাই বোন চাচা মামা ফুপু খালা, চাচাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই এবং স্টেপ মাদার পর্যন্ত। আচ্ছা সুতরাং এই যে বিশাল একটা ডোনার অ্যাভেলেবিলিটি, সেইটা যাদের বয়স ধরেন 18 বয়স থেকে 65 বছরের মধ্যে, যাদের 2টা কিডনি পরিপূর্ণভাবে সুস্থ, তার ডায়াবেটিস নাই, উচ্চ রক্তচাপ নাই, তারা কিন্তু নির্বিঘ্নে তার বাবা মাকে কিডনি দিতে পারে, ভাই বোনকেও কিডনি দিতে পারে, চাচা মামাও কিডনি দিতে পারে, সবাই কিডনি দিতে পারে। স্যার, এই যে কিডনি ডোনেট করার যে বিষয়টি, আমাদের দেশের সাধারণ মানুষেরা মনে করে যে আমি আমার কিডনি যে দিয়ে দিব আমি তো সুস্থভাবে আর বাঁচতে পারবো না, এই ভয়ের জায়গা থেকে অনেকে দিতে চায় না। কিন্তু এই জায়গায় আমরা কিভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি এবং কারা দিতে পারবে কারা দিতে পারবে না, বিস্তারিত জানবো, আরো বিস্তারিত অনেক কিছু জানার আছে। তবে সময় হচ্ছে আরেকটু বিরতি নেবেন। প্রিয় দর্শক, স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংগ্রাম অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্রেট কলেজ অফ হেলথ সায়েন্সেস স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে কিডনি ট্রান্সপ্লান্ট কিংবা ডায়ালিসিস কাদের ক্ষেত্রে জরুরি এবং কারা দিতে পারবে কারা পারবে না, এই বিষয়ে স্যারের কাছে বিস্তারিত জানবো। কিন্তু স্যার, একটু আপনার কাছে একটা বিষয়ে আলোচনা আসতে চাই যে আমাদের দেশে যারা কিডনির রোগী, তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি দেখা যায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন তাদের সেবার ক্ষেত্রে কতটুকু কার্যকরী ভূমিকা রাখে, একদম স্বল্প মূল্যে চিকিৎসা সেবার আওতাভুক্ত করতে পারছি কিনা আমরা কিডনি ফাউন্ডেশন শুরু থেকেই চেষ্টা করে আসছি যে বাংলাদেশের কিডনি রোগীদের জন্য অতি স্বল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা। কারণ স্যার যেটা বলেছেন যে এখন প্রায় 3 কোটি রোগী, এর মধ্যে দুঃখজনক যে প্রতি বছর প্রায় 50,000 মানুষের কিডনি স্থায়ীভাবে বিকল হয়ে যাচ্ছে এবং এর মধ্যে মাত্র দেখা যায় 10 ভাগের মতো রোগী চিকিৎসা সেবার আওতায় আসতে পারতেছে এবং অতি ব্যয়বহুল চিকিৎসার কারণে মাত্র 5% বা তারও কম মানুষ এই চিকিৎসা কন্টিনিউ করতে পারতেছে, দ্যাট মিন্স ডায়ালাইসিস চালু রাখতে পারতেছে। তো সেই জন্য আমরা কিডনি ফাউন্ডেশন শুরু থেকেই ডায়ালাইসিস অতি স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি কম্পেয়ার টু আপনার কমার্শিয়াল হসপিটাল। এবং আমাদের রোগী যেহেতু সারা বাংলাদেশেই বিস্তৃত, সেজন্য আমাদের শাখাগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনার সিলেটে আছে, রাজশাহীতে আছে, পাবনায় আছে, বগুড়ায় এটা নির্মাণাধীন আছে, কুষ্টিয়ায় আরও কয়েকটি প্রজেক্ট আমরা চালু রেখেছি। প্লাস আরেকটা কথা আমি বলবো যে চিকিৎসা সেবার ক্ষেত্রে যেটা যে অতি মুনাফা, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার চিন্তা করা উচিত। কিডনি ফাউন্ডেশন কিন্তু শুরু থেকে যেটা করেছে যে নন প্রফিট, দ্যাট মিন্স নো প্রফিট নো লস। আপনি যদি লসে চলে যান, ইউ উইল নট রান দ্য ইউর ইনস্টিটিউশন, তাহলে আপনার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি অতি মুনাফা না করেন, তাহলে এই যে আমাদের সাধারণ মানুষ, তারা কিন্তু এই চিকিৎসা সেবার আওতায় আসতে পারবে এবং বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন সেটা নিয়মিতই করে আসছে এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রত্যেকটি মানুষের প্রতি। স্যার, একটু জানবো যে আমরা একদম শেষ প্রান্তে আছি, যে কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে তো কথা বলছিলাম, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিশেষ কোনো বার্তা রয়েছে কিনা এবং কিডনি রোগগুলো প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? কিডনি তো ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ট্রিটমেন্ট সারা দুনিয়াতেই। আমরা দুভাবে করতে পারি, যেমন নিকট আত্মীয় কিডনি দিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, আর যাদের নিকট আত্মীয় নেই তাদেরকে মৃত্যুর পরে আপনি যারা আইসিইউতে মারা যাচ্ছে তাদের কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন। এবার এটা খুব সফলজনক। আপনি জানেন যে প্রায় 25,000 মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায় এবং প্রায় 50,000 মানুষের বেশি মারা যায় ব্রেন স্ট্রোকে। সুতরাং এদের কাছ থেকে যদি আপনি কিডনি নিয়ে মরণোত্তর কিডনি দিতে পারেন, তাহলে একটা বিশাল মানুষ কিন্তু বেঁচে থাকবে। শুধু কিডনি না, কিডনির সঙ্গে আপনার লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবেন, হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারবেন,
বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারবেন, সবই করতে পারবেন। কারণ মানে এই একটা জায়গাটাতে যদি প্রত্যেকটি অভিভাবক পরিবারের সদস্যরা সচেতন হয় কিডনিটি কিংবা লিভারটি ডোনেট করতে আগ্রহী হয় মৃত্যুর পরে, তাহলে হয়তো বা অনেক মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। স্যার একদম ছোট্ট করে এক লাইনে শুনবো, 2 লাইনে শুনবো যে কিডনি রোগগুলো প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? কিডনি রোগের প্রতিরোধের জন্য আমি এটা সবসময় বলে থাকি যে বাংলাদেশে প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং 14,000 কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন প্রায় 600 রুগী সেখানে আসা যাওয়া করে। আমরা যদি ওই প্রতিদিন ওই যে কমিউনিটি ক্লিনিকগুলোতে শুধু ব্লাড প্রেশার চেক করি, ইউরিন টেস্ট করি এবং ব্লাড সুগার চেক করে থাকি গ্লুকোমিটার দিয়ে, তাহলে আপনার প্রতিদিন যে 600 করে রুগী 14,000 কমিউনিটি ক্লিনিকে আছে, তাহলে আপনি প্রিভেনশনটা দোরগোড়ায় করতে পারছেন। নিঃসন্দেহে। এবং এই মানুষগুলো তখন আর উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তখনই ডিটেক্ট করা যাবে এবং তার উপজেলা, জেলা এবং মেডিকেল কলেজে এসে পুরো সুন্দর সুস্থ ট্রিটমেন্ট পাবে এবং তারা আস্তে আস্তে বেটার হবে। এবং এটাই প্রিভেনশনের একমাত্র উপায়, নিঃসন্দেহে। কমিউনিটি ক্লিনিকগুলোকে অ্যাক্টিভেট করা। এবং সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এই 14,000 কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন 1 লক্ষ রোগীকে আপনি সেবা দিতে পারেন। বাহ, খুবই চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। হয়তো বা এই জায়গাটিতে সরকার অনেক বেশি সচেতনতার সাথে সামনে আগাবেন। একদম শেষ প্রান্তে স্যার আপনাকে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নিউজ 24-কেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।